বর্ণ ধূপ করে কাউচের ওপর ঢলে পড়ে। ঘুম ঘুম চোখে মৃদু হেসে তুড়ি বাজিয়ে বলে, কেউ না জানুক, তুই জেনে রাখ, তুই শুধু আমার বোবা ফুল। এর আগে কারোর জন্য এমন ভালোবাসার অনুভূতি হয়নি আমার হৃদয়ে। তুই নিজেই আমার কাছে এসে ধরা দিয়েছিলি। এখন আমায় একলা ধোঁয়াশায় রেখে তুই পালিয়ে যাবি? নো ওয়ে। তুই বাকি কথা শুনল না সুখ। দৌড় মেরে ছুটে বেরিয়ে আসে করিডরে। পুরো অস্তিত্ব কাঁপছে। বর্ণ বিড়বিড় করে সন্তপর্ণে চোখ পৌঁছে। মাই ইনোসেন্ট ফ্লাওয়ার কুইন, তুই জানিস না, ছিনিয়ে নেওয়া আমার ফ্যাশন। সেটা বেশ ভালোই রক্ত আছে আমার, কিন্তু তোকে জিতে নিতে চাই আমি, অ্যাট এনি কস্ট। গুড মর্নিং। মেসেজটি কাঙ্ক্ষিত নম্বরে পাঠিয়ে ফোনের দিকে চেয়ে মুচকি হাসে মেহরাব। দুহাতের আঙুলের সহায়তায় ফোনটা ঘুরিয়ে ফিরিয়ে চেয়ারে পিঠ হেলিয়ে দেয়। দৃষ্টিতে ভাসমান হয় দুটো নিষ্পাপ মেলি আঁখি পল্লব। কি আকর্ষণীয় ভীতি না ছিল সেই আখিদর তীর্থের চাহনি। টুম করে নোটিফিকেশন আসতেই স্ক্রিনে নজর ঘোরালো। ঠোঁটের হাসি প্রসারিত হলো তার। জবাব এসেছে। গুড মর্নিং টু। ঠোঁটে হাসি চেপে মেহরাবের লিখে পাঠায় ফের। হোয়াটসঅ্যাপ কি করা হচ্ছে ম্যাডাম? আমি তো বসে। সে কি করছে না জানতে চাওয়ায় অল্প আশাহত হলো, তবে মনে নিল না। লিখল, রাতে ঘুম কেমন হলো? এক অক্ষরের প্রত্যুত্তর আসে। ভালো। মেহরাব হাসল ঠোঁট কামড়ে। কিবোর্ড কিছু শব্দগুচ্ছ তুলে পুনরায় কাট করে আবারও কিছু নতুন করে লিখল। আমার না রাতে ঘুম হয়নি। কেন জানো? কেন? একটা নিদ্রাহরণী আমার চোখের ঘুম চুরি করেছে। কি হলো বাড্ডি? তোমার ঘুম কেউ চুরি করেছে? এমন চোরও পৃথিবীতে আছে? অত্যাধিক আশ্চর্যান্বিত ইমোজি দেখা গেল মেসেজের পাশে। মেহরাব ভ্রু কুঞ্চন করে। বেটি শব্দটি তো নোরা ইউজ করে, তবে কি এতক্ষণ নোরাই রিপ্লে করছিল? অল্প সময় থম মেরে থাকে মেহরাব। কপালে ফোন চেপে হতাশ নিঃশ্বাস ত্যাগ করে আবারও চেয়ারে হেলান দেয়। মৃদু হাসি অধরে আর লক্ষ্য করা গেল না। মেসেজ নোটিফিকেশন আসে। বলো না বাড্ডি, কোন সেই চোর যে তোমার ঘুম চুরি করেছে? তাকে শাস্তি দিয়েছিলে? ওয়াশরুম থেকে বেরিয়ে ঝরঝরে সিল্কি চুলগুলো কাঠিতে করে খোপা করে নিল সুখ। কানের দুপাশ থেকে ছোট ছোট চুল বেরিয়ে যায়। তবু কি মনোরঞ্জন দৃশ্যটুকু। আজকাল চুলের যত্ন মোটেও সে করে না। এর দায়িত্ব নিয়েছে আম্মু। চুলের প্রতি হঠাৎ অবহেলা চোখের সামনে না দেখতে পেরে তুফাও সময় সময় শ্যাম্পু হাতে দৌড়িয়ে দেয়। সুখ কোমরে হাত চাপে কপাল কুঁচকে তাকিয়ে। নিম্নাধর দাঁতে চেপে ধরায় গালের এক পাশে টোল পড়েছে। গুলুমুলু মিষ্টি মিষ্টি লাগলো নুরার কাছে। তবে সুখের ক্ষুরধার দৃষ্টি অবলোকন করে ফোনখানা কোলে চেপে আড়াল করতে চাইলেও কুটি শুটি মেরে বসে। শেষ রক্ষা হলো না। সুখ এগিয়ে এসে হাত বাড়িয়ে দেয়। কি করছো ফোনে দেখি? আর একটু। করুণ চোখে ঠোঁট উল্টায় বাচ্চা মেয়েটা। মায়া দয়া করে যদি আর একটুখানি বাড্ডির সাথে গল্প করতে দেয়। ফোন হাতে নিতেই সুখের প্রতিক্রিয়া হতভম্বে কঠোর হয়ে যায়। মেহরাবের পক্ষ হতে আসা মেসেজ। নোরার রিপ্লাইগুলো পর্যবেক্ষণ করে দ্রুত হাতে লিখল প্রথমে। সরি, রিপ্লাইগুলো নুরা দিয়েছে এতক্ষণ। বুঝতে পারিনি ও এমনটা করে বসবে। তৎক্ষণাৎ প্রত্যুত্তর আসে, যেন অপেক্ষায় ছিল। বুঝতে পারোনি মানে? তুমি হলে রিপ্লাই করতে না? ধপ করে বেড়ে বসলো সুখ। চোখ মুখ শক্ত করে নুরার দিকে চায়। হাতের ইশারায় বলল, এসব কি? পারমিশন ছাড়াই ফোনে হাত দেয়া কেমন ম্যানার? ব্যথাতুর অভিনয় নুরা সেরা, এটা অস্বীকার করার মতো নয়। কাদো কাদো ভান ধরে গায়ে গুই করে বলল, সরি, আমার মনে হচ্ছিল বাড্ডি মর্নিং আমায় জানিয়েছে। এখন মনে হচ্ছে না? নুরা ছুটে এসে কানের গোড়ায় ফিস ফিসিয়ে কিছু বলল। অচিরেই হাত দুটো কেরমির করে চোখ খিচে নেয় সুখ। এখনই কিছু ভাঙচুর করে ফেলতে পারে। নুরা ধীরে ধীরে পিঠ থেকে নেমে যায়। চলে যাচ্ছি সুখ, স্কুলের হোমওয়ার্ক বাকি। মানে দ্রুত কেটে পড়ল। কক্ষ নির্জন হওয়ার পরপরই সুখের মুখশ্রী থেকে মেয়েকে চঞ্চল ভাব দূরীভূত হয়ে যায়। আধার নেমে এলো চেহারায়। মুঠোয় থাকা ফোনটা আলগোছে বালিশে ছুঁড়ে অন্য মনস্ক হয়ে গেল এক সময়। থরথর শরীর কেঁপে ওঠে সুখের। কাপা কাপা হাত দুটো চোখের সামনে তুলে ঘুরিয়ে ফিরে দেখে হঠাৎ মুখ ঢেকে নিল দু হাতের তালুতে। বুকের ভেতরের পাঁজরটায় বড্ড যন্ত্রণা। মনে হচ্ছে কাচের মতো ফাটল ধরতে শুরু করেছে। এখনই ছিঁড়ে খুঁড়ে রক্তক্ষরণ হবে। দু হাতে হাঁটু চেপে ঠোঁট কামড়ে ধরে সুখ। চোখ জ্বালা করছে। অশ্রুরা ভিড় জমিয়েছে কৌটায়।
কাঁদছিস? সেকেন্ড ব্যয় মাথা তুলে ঘাড় বাঁকিয়ে তাকালো সুখ। একদম স্বাভাবিক, ঠোঁটে মৃদু হাসি, যেন কিছুই হয়নি। নিজস্ব ভাষায় জবাব পড়ল। না তো, চোখে ধুলোর মতো কিছু একটা পড়েছে। দেখো তো জ্বালা করছে কিভাবে। তুফার চোখে সন্দেহ, মুখ থেকে তোয়ালে সরিয়ে পা কাঁধে ফেলে এগিয়ে এলো। সুখের থুতনিতে হাত রেখে মুখটা উপরে তুলতেই ঝর্নার পানির মতো ঝরঝরো করে দু চোখ ভরে বাঁধ ভাঙা অশ্রু গড়িয়ে পড়ে। কিঞ্চিত ভয় পেয়ে গেল তুফা। এত পানি গলছে মানে সত্যি হয়তো কিছু পড়েছে, এতে চোখের ক্ষতি হতে পারে। দ্রুত হাতে পানি মুছে গভীর দৃষ্টিতেই সুখের চোখ নয় ঘুরে ফিরে দেখে হতবুদ্ধির মতো চাইল সে। কিছুই তো দেখা যাচ্ছে না। তাছাড়া ধুলো ময়লা ঢুকলে এমন বিরামহীন অশ্রু গড়ায় নাকি? তুফা সংশয় নিয়ে সুখের চোখে চোখ রাখে। নিশ্চল দৃষ্টিতে চোখ পাকিয়ে আছে সুখ। অশ্রুসিক্ত চোখে তখনও গড়াচ্ছে জল। ঈষৎ হেসে সরে আসে, হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে জিভে ঠোঁট ভিজিয়ে বোঝালো হাত নেড়ে। জলের সাথে ধুলো বেরিয়ে এসছে হয়তো, এখন আর জ্বলছে না। আর ইউ শিওর? সন্দেহ গেল না সুর থেকে। ওপর নিচ মাথা ঝাঁকিয়ে হ্যাঁ জানালো সুখ। গলায় ওড়না জড়িয়ে বেড থেকে নেমে বোঝালো। আমি নিচে যাচ্ছি। গতরাত জেলা ছাড়ার কথা বললেও বর্ণকে আজ ভোরেও শিকদার নিবাসে দেখা গেল। আজাদ সাহেব ছেলের দিকে গম্ভীর মুখে তাকিয়েছিলেন অনেকক্ষণ। পিস্তল থেকে একবার বেরিয়ে গেলে যেমন পুনরায় কুলে ফেরানো অসম্ভব, তেমনই একবার বর্ণর জবান থেকে কথা বেরিয়ে এলে তার নড়চড় হয় না সাধারণত। অথচ আজাদ শিকদারের সুযোগ্য পুত্র আশফিয়ান বর্ণ এখনও বাড়িতে। আশ্চর্যজনক ব্যাপার স্যাপার, বর্ণ অবশ্য বিশেষ আমলে নেয়নি চারপাশের আব্বু চাচ্চুর আর চোখে তাকানো দৃষ্টি। মাহির এসেছিল আদেশ পেয়ে, এখন অভ্রর সাথে গার্ডেনে। দাদু ভাই, তোমার হাতে এগুলা খামচির দাগ আইলো কোথা থেকে? হানিফা বেগম কথাটি বলার প্রায় অনেকক্ষণ কেটে গেল, অথচ বর্ণর জবাব মিলল না। এক মনে প্লেটের খাবার নাড়াচাড়া করার ফলে সুখ কীভাবে চোখ তুলে হঠাৎ দ্রুত গতিতে নামিয়ে নেয় পরপর। তার দিকে সুচারু চোখে চেয়ে আছে লোকটা। বর্ণ ঠোঁট বাঁকিয়ে হাসল, বলল, একটা জঙ্গলি বিল্লি ছিল। জঙ্গলি বিল্লি? নিশ্চয় খুব ভয়ানক। দু হাতে গাল চেপে অবাক গলায় জানতে চাইল নুরা। বর্ণ সজোরে মাথা নাড়ায়। কোনো সন্দেহ নেই। মলম লাগাইছো? ডাক্তার দেখানো লাগবো না? সাইড এফেক্ট না ইংলিশে কি যেন কয়, ওইটা হইব না? বর্ণ ভ্রু কুটিয়ে নিশ্চুপ মনে খাবার মুখে তোলা সুখের দিকে চেয়ে বলল টেনে টেনে, হবে না গ্র্যান্ডমম। আর না তো কোনো মলমের প্রয়োজন। অ্যান্ড ইউ নো হোয়াট সুইট, এই সিগনেচার বয়ে বেড়াতে কিন্তু মন্দ লাগছে না। হুট করে কবজের নিচে কালচে নীলচে সরু আঁচড়ের রেখায় শক্ত করে অধর ছোঁয়াল। মনি চোখে খেলা করছে ধূর্ততা। আচমকাই ঠোঁটে হাত রেখে খুসখুস কেসে উঠল সুখ। এই নাতনি, তোর আবার কি হইল? পানি খা। দু হাতের আঙুলের ডগায় ছুঁড়ে মারতেই পানির গ্লাস বর্ণর প্লেটের পাশ থেকে স্লিপ খেয়ে সোজা সুখের হাতের নিকটে পৌঁছে গেল। এক পলক চোখ তুলে হেরফের না ভেবে গ্লাসের পানিটুকু পান করে নিল সুখ। হোয়াটস রং উইথ ইউ ফুল? সাবধানে খেতে হয়। বিয়ে করে আমাদের সবাইকে ছেড়ে বহুদূর পালিয়ে যেতে চাইছিস, অথচ ঠিক মতো খাবারটাও খেতে শিখলি না আজও। কি বলো কাম্মা? পাগলকে উস্কে দেওয়ার মতো রুবাইয়াতকে শুনিয়ে বলল বাক্য কটা। ভদ্রমহিলা মুহূর্তেই চুপসে গেলেন, মুখ কালো করে। ঘন ঘন পল্লব ঝাপটে কান্না আটকানোর চেষ্টায় মুশগুল হয়ে করুণ চোখে মেয়ের দিকে তাকালেন। নোরা কোথাও চলে গেল পিলপিল পায়ে। পুনরায় ফিরে এলো হাতে স্কেচবুক। বর্ণ, আমাকে বলো না, জঙ্গলি বিল্লিটা কেমন দেখতে ছিল? সুরটা আবদারের। বর্ণর নজর ঘুরে ফিরে নিষ্প্রভ সুখের দিকে চলে গেল আনমনেই। কিছুক্ষণ এক দৃষ্টি চেয়ে বলল, একটু ইনোসেন্স। ফালফাল করে ক্ষণকাল তাকে স্কেচবুকে কি যেন আঁকল নোরা, অতঃপর বলল আগ্রহ প্রকাশ করে, আর একটু বোকা, আর একটু ভীতু, ভীতু, তারপর? একটু নিষ্ঠুর, অসম্ভব ছোট ছোট চোখ করে থেমে থেমে বলল, তারপর? একটু ছলনাময়ী। ছলনাময়ী কেমন হয়? গালে পেন্সিল ঠেসে বিজ্ঞের ন্যায় নিজ মনে বিড়বিড় করল। ফিরে বলল, তারপর? বর্ণর মুখ নিঃসৃত শব্দগুলো যতবার বাক্য হয়ে প্রতিধ্বনিত হচ্ছে, ততই সুখের মসৃণ কপাল ধীরে ধীরে কুঁচকে যাচ্ছিল। ঠোঁটে ঠোঁট কুঁচে এক ভ্রু উঁচিয়ে বর্ণ পুনরায় বলল, একটু, অমনোযোগী কণ্ঠস্বর। বলছো না কেন? একটু অভিমানী। পুনরায় মাথা তুলল না সুখ।
শ্বাস আটকে বসে রইল। যত দ্রুত সম্ভব জায়গা প্রস্থান করতে হবে। নোরা স্কেচ শেষ করে বর্ণনা অনুযায়ী সকলকে হই হই করে দেখাতে লাগলো। বর্ণর দেখা জঙ্গলি বিল্লি কত দারুণ হাতে এঁকেছে সে। তোফা পেটে হাত চেপে হুহা হাসিতে ফেটে পড়ে। এত হাসাহাসি দেখে নোরার মনটা চোরমার হয়। বর্ণ বুড়ো আঙুল আর তর্জনী গোল করে অ্যাপ্রিসিয়েট করে। সুপারব। আগামীতে সুখের এক্সিবিশনে তোকেই পাঠাতে হবে। স্পষ্ট ভৎসনা তোফার স্বরে। শোক, তুমি দেখবে না কেমন এঁকেছি বর্ণর জঙ্গলি বিল্লিকে? বর্ণর জঙ্গলি পিল্লি, ইস, ওয়ান অ্যান্ড অনলি শব্দগুলো বর্ণর কানে বেশ সুরেলা শোনালো। আজ নোরার জন্য দোকানের যত আইসক্রিম সব ফ্রি। থমথমে মুখে প্রায় অনেকক্ষণ ধরে স্কেচের দিকে তাকিয়েছিল সুখ। মনটা ধন্য হলো কিনা কে জানে। তবে খানিক পর কোনোই টেবিলে ভর দিয়ে দু হাতের পাতায় চোখ চেপে ধরল। ঢের বুঝেছে বর্ণর এতক্ষণের প্রলাপ সব তার উদ্দেশ্যে ছিল। পরোক্ষ ইঙ্গিতে নিজের এমন হাল বেহাল দশা দেখে না বিড়ালের মতো হয়েছে, না ব্যাং, আর না গরু সবল, সব কিছুর মিক্সড ভার্সন। এটা কি খিচুড়ি বানিয়েছিস বনু আমার? অভ্র খুব গভীর চোখ পলক করল স্কেচখানা। নোরার আশা ছিল সুখন্ত তার প্রশংসা করবে, অথচ সে রেটিং দিল হাস্যরসহীন মুখে। ভীষণ বাজে দেখতে হয়েছে। মায়েরা যোগাযোগ করেছিল, 2 দিন বাদে বিয়ের ডেট ফিক্সড করতে আসবে জানিয়েছে। সুখের এতে কোনো আপত্তি কিংবা মতামত নেই। বিয়ের ব্যাপারে বড়রা যা সিদ্ধান্ত নেবে তাই সই। এসবের মাঝে বর্ণ কোনো হস্তক্ষেপ করেনি, বরং সমানে বিয়েতে উৎসাহিত করছে সুখকে। মাহির বেশ চিন্তিত বসের কর্মকাণ্ডে। খুলিতে কি চলছে ওনার? এত সহজে হাল ছাড়ার পাত্র তো তিনি কখনোই নন। এত ধৈর্যশীলী বা কখন হলো আশফিয়ান বর্ণ? কানে ব্লুটুথ চেপে বলল বর্ণ। বয়েজ, reschedule the tickets. No way. Joseph Joardar can change countries whenever. বর্ণ চুপ করে থাকলো ভ্রু কুটিয়ে। দ্রুত পা চালিয়ে কক্ষের দিকে অগ্রসর হওয়ার ফাঁকে একটা কাগজ ছিটকে এলো পায়ের সামনে। মুখ কুচকে থেমে গেল তৎক্ষণাৎ। সজাগ দৃষ্টিতে এদিক ওদিক চেয়ে নজর আটকালো সুখের রুমের সামনে। দরজা ফাঁক, ভেসে বেড়ানো হাওয়ায় ধোয়ার অস্তিত্ব উপলব্ধি করা যায়। চোখ ঘুরিয়ে কাগজে স্থির করলো বর্ণ। আবেগের বয়সে শখ করে একজনকে ভালোবেসেছিলাম। বুঝতেই পারিনি মানুষটা এত দামি হবে। নইলে এমন বিষ পান কেউ জেনে বুঝে করে? কত বোকা আমি। থমকে চেয়ে থাকলো। মুখটা গম্ভীর হয় অল্প। ধপ করে হৃদয়ের অন্তকোণে একটা সূক্ষ্ম চিনচিনে ব্যথার উপদ্রব হলো বোধ করি। চিফ, ক্যান ইউ হেয়ার মি? চিফ, চিফ, আর ইউ ওকে? অন্যমনস্কে সংযোগ বিচ্ছিন্ন করে দিল বর্ণ। নাকে আঙুল ঘষে দরজার নিকটে চলে এলো। ফাঁক ফুকর দিয়ে হালকা ধোয়া বেরিয়ে আসছে। আলগোছের সামনে এক পা বাড়ায়। দরজার হাতলে হাত রাখার সময় টের পাচ্ছিল হাতটা কাঁপছে মৃদু। এই হাতে প্রথমবার চাকু চালাতে গিয়েও যেখানে একবার কাঁপার প্রয়োজন বোধ করেনি, ইতিপূর্বে কত পিস্তল ধরেছে, কখনো এইভাবে ভীতুর মতো কাঁপন ধরেনি। অথচ আজ কোন ভীতিতে সামান্য দরজার হাতল স্পর্শ করতে হাত কাঁপছে। আচমকা বুকের বাঁ পাশে হাত চাপলো বর্ণ। বিড় করে। What is this beating? ফট করে দৌড় খুলতেই মেঝেতে কাগজের ছেঁড়া পাতার খণ্ড অংশ ছড়িয়ে ছিটিয়ে। বেডের কিনারা ঘেঁষে সুখ বসা, শাড়ির লম্বা আঁচল গড়াগড়ি খাচ্ছে মেঝেতে। কালো পাড়ের সাদা শাড়ি, এলোমেলো মাথার চুল। স্টেনলেস ধাতুর পাত্রে ধোয়া সমেত দাও দাও চলছে অনল। সিলভার ধাতুর নিচ অংশ ক্ষণে ক্ষণে রক্তাভ হয়ে ওঠে। কোলের কাছে অবহেলায় ঘেঁষে থাকা ডাইনিং থেকে এক একটা পৃষ্ঠা ভীষণ ভীষণ নির্মমতা দেখিয়ে অগ্নিতে ছুড়ে দিচ্ছে সুখ। ঠোঁট কাঁপছিল থরথর, অথচ নিথর তার দৃষ্টিচুকল। চোখে জল শুকিয়ে গেছে। এসব অগণিত পৃষ্ঠা, তাতে খচিত রং বেরঙের কালিতে লেখাগুলো কেবল শব্দ ছিল না, এর প্রতিটি লাইনে, প্রতি কোণায়, আনাচে কানাচের এক এক শব্দে বেশ যত্নে আটকে আছে সুখের কল্পপুরুষের জন্য হৃদয়ের বিগত 4 বছরের সুপ্ত অনুভূতি। তার আবেগ, তার ছোট ছোট ছেলে মানুষই, পাগলামি, উদ্দীপ্ত প্রমাণ। ছড়িয়ে আছে বন্দিত্ব ভালোবাসা, না পাওয়ার কিছু চাপা আর্তনাদ। বাকশূন্য চোখে প্রজ্বলিত বাক্যে চেয়ে রয় সুখ। জোয়ারের ঢেউ যদি আচমকা তীরে এসে আঘাত হানে, অথবা ঘুটঘুটে অন্ধকার রাতে প্রচণ্ড ঝড়ের তাণ্ডবে সমুদ্রের বুক যেমন উথলে ওঠে, তেমনই হাহাকারে গর্জে উঠছে অন্তঃকরণ। অথচ
ওপরে ওপরে সে ঠিক ততটাই শান্ত, দীঘির মতো নিশ্চল, যেন কোনো নারী মূর্তি। তার মাঝে প্রাণ আছে, অথচ তাকে দেখতে কেমন নিষ্প্রভ। দৌড় আটকানোর শব্দ কানে পৌঁছয়নি সুখের। মনে হয় তালা লেগে আছে কানে। বর্ণ ঢোক গিলে আস্তে ধীরে পা ফেলে এগিয়ে আসে। পায়ের নিকটে পিষ্ট হতে চাওয়া কিছু পৃষ্ঠা কুড়িয়ে হাতে তোলে। নজর বুলিয়ে নেয় বার কয়েক। প্রতিটি পৃষ্ঠা, প্রতি অক্ষর নিজে নিজেই যেন কানের গোড়ায় বলে দিচ্ছিল। আশফিয়ান বর্ণ, এতে শুধুমাত্র তোরই নাম নিবেদিত। ফুল। ফাঁকা ঢোক গিলে ধপ করে পাশে বসে পড়ল বর্ণ। জিমে করা শক্তপোক্ত শরীরটাও ঝেঁকে ওঠে আকস্মাৎ। সুখ চোখ তুলে এক নজর চেয়ে দৃষ্টি ফিরিয়ে আনে। শুষ্ক মুখ, থমকে যাওয়ার মতো স্থির চোখে গভীর মনোযোগ। এক এক পৃষ্ঠা ডায়ের বুক থেকে ছিনিয়ে আগুনের জ্বলন্ত মুখে আহার দিচ্ছে যেন। কিছু পৃষ্ঠা বাঁচার তাগিদে পালিয়ে উড়ে আশেপাশে চলে যায়, বাকিগুলো নিদারুণ যন্ত্রণায় পুড়ে যায়। একটা পাতায় বর্ণর স্কেচ ছিল, গিটার হাতে, ঠোঁটের কোণে মাইক্রোফোন। কপাল কুঁচকে এক চোখ টিপে কিঞ্চিত ঘাড় বাঁকিয়ে অপর হাত সামনে তাক করে আছে তর্জনী ইশারা করে। খুব আকর্ষণীয় লাগছে মঞ্চে দাঁড়ানো রকস্টার আশফিয়ান বর্ণকে। অতি যত্নে এঁকেছিল সুখ। নিচে একটা লেখা দেখা যায়, যেন স্কেচের দিকে মন্ত্রমুগ্ধ চোখে একদৃষ্টে চেয়ে থাকতে থাকতেই আহ্লাদীশ্বরের ঠোঁট উল্টে পাল্টে সুখ লিখেছে। শুনুন না শখের পুরুষ, আপনি একদিন আমার হবেন তো? লেখাটি মাঝখানে কলমের সরু রেখা টেনে কেটে দেওয়া হয়েছে আবার, এবং তার পাশে পুনর্বার লিখেছে প্রচণ্ড অভিমান বুকে চেপে। সরি, ভুল বলে ফেললাম। আপনাকে আমি আর চাইবো না, কখনো না। আগুনে ছোড়ার আগে হঠাৎ বর্ণর দিকে পাতাটি এগিয়ে দিল। হুটহাট কেন কে জানে। সুখের দেয়া কাগজটি হাতের মুঠোয় চেপে বুকে গলায় হাত ঘষে বর্ণ। আগুন যেভাবে তার নামে লেখা অনুভূতিমালা, অভিযোগ সমগ্র বোবা ফুলের দীর্ঘকালের অব্যক্ত ভালোবাসা বড্ড ছাদ সন্দেহ গ্রাস করে নিচ্ছে, তেমনই তার হৃৎপিণ্ডে যেন শোষণ করে নিচ্ছে কিছু একটা। অনুভূত হচ্ছে ওই পৃষ্ঠাগুলোর স্বাদ। তার বা পাশে অবস্থিত হৃদযন্ত্রটাও বোধহয় দাও দাও জ্বলি পুড়ছে। শরীরটা হিম হয়ে আসতে চায়। বর্ণ কাপা গলায় পিড়পিড় করে। ফুল, স্টপ, ডোন্ট ডু দিস। তৃষ্ণায় কাতর পথিকের মতো ছটফট করে উঠল বর্ণ। হামাগুড়ি দিয়ে সুখের পাশ ঘেঁষে মুখটা দুহাতের আজলাই তুলে বলল অদ্ভুত কাতর চরে। এই লেখা, এই কথাগুলো তোর ঠোঁট থেকে পড়ে নেওয়া এখনো বাকি আছে আমার ফুল। এমনটা করিস না প্লিজ। কোল থেকে সুখের নিস্তেজ হাতটা টেনে নিজের বুকের বা পাশে রেখে বলল, দেখ, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, শ্বাসরোধ অনুভূতি হচ্ছে। ডু ইউ পারসিভ? মোটা মোটা দুটো ডায়েরি, একটাই কোনো পৃষ্ঠায় অবশিষ্ট নেই, সব জ্বলে পুড়ে ছারখার। আজ ছেঁড়া অপর ডায়েরি নিজের কাছে নিয়ে এলো বর্ণ। সেকেন্ডের জন্য বুকে চেপে প্রলম্বিত শ্বাস ছাড়ে কবার। সুখ নিরুত্তাপ, অধিক সুখে পাথর বনে স্তব্ধ হওয়া মানুষের মতো নিস্তেজ সুখে তাকিয়ে রইল। একসময় ধীরে হাত এগিয়ে বর্ণকে ছুঁতে গিয়েও গুটিয়ে নিল। কঠোর মুখভঙ্গি করে দরজা দেখিয়ে বোঝালো, চলে যান এখান থেকে, এই রুমে আপনার প্রয়োজনীয়তা নেই। নো, নপ। এভাবে কিভাবে যাই বল? তুই আমায় ভালোবাসিস ফুল। আরেকটা বার সেটা স্বীকার করে দেখ। দেখ তখন আমি কি করি। বারবার সে একই কথা। তুই আমাকে ভালোবাসিস ফুল, আর কতবার বলবো আমি বাসি না ভালো আপনাকে। তো কাকে বাসিস? ডক্টরকে? শক্ত চোখে অল্পক্ষণ তাকিয়ে সুখ মাথা ঝাঁকায়। হ্যাঁ, তাই তো, বিয়েতে রাজি হয়েছি এবং ওনার জন্য খুব শীঘ্রই বউও সাজবো। ভেতরটা গুঙিয়ে উঠল সুখের। তবুও দুহাত মুঠোবন্দি রেখে কঠোর হয়ে থাকল। বর্ণ কপালে হাত ঘষে হঠাৎ ঠোঁট বাঁকিয়ে হেসে ফেলল। সে তো ওয়াক্তই বলে দেবে। চোখ দুটো আচানক করুণ হয়ে এলো। আস্তে ধীরে হুট করে নিজের দোকান ছুঁয়ে বলল বাচ্চাদের মতো, অভিমান পাহাড় চূড়া ছুঁয়েছে তো। এ দেখ, কান ধরেছি, আর কখনো কোনোদিনও আঘাত করব না তোর মনে। থেমে অত্যন্ত ধীর লয়ে বক্ষস্থলের বা পাশে ইশারা করে। জানিস, এই বুকের ভেতরে প্রচন্ড অনুভূতির অভাব। আমার কোনো পিছুটান ছিল না ঠিক ততদিন পর্যন্ত, যতদিন তুই আমার কাছ থেকে গুটিয়ে যাওয়ার চেষ্টা না করেছিস। আমাকে হতাশায় ডুবিয়ে 6 ঘন্টা 15 মিনিট, অর্থাৎ 22,500 সেকেন্ড লাপাত্তা ছিলি। আর জানিস, ওই সময় প্রতি মুহূর্তে মনে হচ্ছিল আমার ভেতরে আমিটা আর নেই। নো পার্ট ইন মাই হার্ট ইজ অ্যাট পিস। অদ্ভুত না? এরপর তোকে রক্তাক্ত অবস্থায় যখন পেলাম, তোকে যখন ছুলাম, ঠিক তখনই আবার মনে হলো এই বুঝি দেহে অল্প একটু প্রাণ ফিরে এসেছে। এটাও বুঝলাম, পারহ্যাপস
আই এম অ্যাডিক্টেড টু ইউ আনইনটেনশনালি। তুই ছাড়া আমি অপূর্ণ। ওই মুহূর্তে প্রতিজ্ঞা করেছি তোর এই পরিণতির পেছনে যে আর যারা। চুপ হয়ে কথার স্বর পাল্টে নিল বর্ণ। সুখের গালে হাত রেখে উন্মত্ত গলায় বলে গেল, এই বাড়ি ঘরের প্রতি মায়া কাজ করতো না আবার। আজকাল মনের ভেতর একটা তারা খুঁজে পাই তোকে এক ঝলক দেখার অজুহাতে। কখনো কখনো এমন মনে হয় জীবনের এই প্রথম কোথাও শান্তি খুঁজে পেয়েছি। আমার তোকে ভীষণ প্রয়োজন ফুল, সুইট হার্ট। আই নিড ইউ সো ব্যাডলি। আই ওয়ন্ট লস ইউ। যা কিছু হয়ে যাক, শুনেছিস তুই, মেমোরিতে সেট করে দে। একটু থামলো বর্ণ। ঠোঁট কামড়ে চড়ে চড়ে নিঃশ্বাস ছাড়ে। সুখ নির্বাক চোখে চাতক পাখির মতো তাকিয়েই রইল শুধু বর্ণর ঠোঁটের দিকে, ঠোঁট থেকে নির্গত প্রতিটি অদৃশ্য শব্দের দিকে। বর্ণ এরপর আবার মুখোমুখি হলো, খুব নিকটে গিয়ে ফিসফিসিয়ে বলল, মাই ফ্লাওয়ার কুইন, ইউ ডোন্ট নো আমি এতটাই পাওয়ারফুল যে তোকে এই মুহূর্তে এক লহমায় নিজের করে নিতে পারি। বাট আই ওয়ন্ট ডু দ্যাট। ততক্ষণ পর্যন্ত তোকে দ্বিতীয়বার জিতে নিতে চাইব যতক্ষণ না ডক্টর দুলহা রাজা বেশে বিয়ের গাড়িতে চলে বসছে। এরপর কি করবেন? নিস্পন্দ চোখ পেয়ে টুপ করে এক বিন্দু অশ্রুদানা গড়িয়ে পড়ে অবচেতনে। বর্ণ চুপি সারে ঠোঁট বাঁকিয়ে অল্প হাসল বইকে। প্রসঙ্গ এড়িয়ে গেল। সেদিন দুঃখ দেওয়ার পরও তুই আমায় ভালোবেসেছিলি, এখন কেন মুখ ফিরিয়ে নিচ্ছিস? ভালোবাসি বল না, ব্যাস একবার প্লিজ জান। ভালোবাসি শব্দটি পুনর্বার সুখের ঠোঁটে ফোটাতে উন্মাদ হয়ে উঠল বর্ণ। জিভে ঠোঁট ভিজিয়ে হাতের আজলায় সুখের মুখখানি তোলে, ঠোঁটে কামড়ে ধরে সুখ। অশব্দে অশ্রু ঘরায় বিরামহীন। বর্ণ মুছে দিতে চাইলে হাত ছাড়া মেরে সরিয়ে দেয়। আচমকা আগ্রাসী হয়ে অশ্রুসিক্ত চোখে বর্ণর বুকে এলো পাথারি কিল খুশি মারতে শুরু করে। ভালোবাসলেও দোষ, না বাসলেও দোষ। কি করব আমি? মরে যাব? যাচ্ছিলাম ওই তো মরতে। তবে বাঁচিয়ে এনেছেন কেন? ফুল বলতে দিল না সুখ। আঙুলের ঠোঁট চেপে ধরে থামিয়ে দেয়, কপালে ঠেকালো সেখানে। বুকের কাছে খামচে ধরা শার্টের নখ বিঁধেছে। বর্ণ কিচ্ছুটি বলল না, চুপ রয়। সুখ কাঁদছে, থরথর কাঁপছে দেহ। একসময় সরে আসে, অশ্রু গলিত চোখে বলল, কেন করছেন এসব? এখন আর ভালোবাসি না বলায় ইগোতে লেগেছে খুব? জেদ চেপেছে মনে? ছেড়ে দিন না এইসব জেদ। আমাকে হারালে আপনার আহামরি ক্ষতি হবে না। আপনি তো চাঁদ, হাজারো নক্ষত্ররাজি আপনাকে ভালোবাসে। বর্ণর চোখ জোড়া টকবকে লাল। শীতল দৃষ্টিতে অপলক চেয়ে থাকার মাঝে হুট করে মৃদু হাসল সে। সুখের এলোমেলো চুলগুলো জোরপূর্বক অধিকার খাটিয়ে মুখ থেকে সরিয়ে কানের পিঠে খুঁজে বলল, আমার বোকা ফুল, চাঁদের আশেপাশে হাজারো নক্ষত্র রাজির বসবাস যেমন সত্য, সেই বাহানায় তাদের সাথে চাঁদের বনিবনা কখনো হবার নয় এটাও চিরন্তন সত্য। তাকে সূর্যের আলো প্রতিফলিত করে আলোকিত হতে হয়। বর্ণ নিচের দিকে ইঙ্গিত করে। আর এই চাঁদকে আলোকিত করার সূর্য একজনকে নির্বাচিত করে নিয়েছে চাঁদ নিজেই। সেটা হলি তুই। তুই হবি আমায় আলোকিত করার মূল উৎস। চোখের কৌটা ভরে আছে অশ্রুতে। দুদিকে মাথা ঝাঁকায় সুখ। এই সূর্য আপনাকে কলঙ্ক ব্যতীত রোশনি দিতে পারবে না কখনো। আমি আপনার হতে পারবো না, হতে পারি না। প্রয়োজনে এই জীবন নিশ্চিহ্ন করে দিব, তাও না। দাঁতে দাঁত চেপে সুখের দুবাহু জোরে চেপে ধরল বর্ণ। ঝাঁকাতে ঝাঁকাতে বলল, দোষ স্বীকার করে নিয়েছি, আত্মসমর্পণ করেছি তোর সামনে। এটাই তো চেয়েছিলি তুই। তবু পিছু ফিরতে কিসের বাধা? কেন পারবি না বল, কেন? সুখ অশ্রু বিসর্জন দিয়ে গেল কেবল। দুহাত চোখ ঢেকে চুপসে গেল। এই কেনর প্রত্যুত্তরে যদি বর্ণ একবার সুখের হৃৎস্পন্দনে কান পাতত, তবে প্রতিটি ছন্দে ছন্দে গর্জন শুনতে পেত। ভালোবাসি তাই, ভালোবাসি তাই, ভালোবাসি তাই। সন্ধ্যা নেমে এলো বলে কাঁধে ভাঁজ করা জামার স্তূপ নিয়ে রুমের সামনে ভ্রু কুটিয়ে দাঁড়ালো তুফা। ছাদে শুকাতে দেওয়া জামা কাপড় নিয়ে ফিরছিল সে। সুখের রুমের দরজার নিচ দিয়ে ধোঁয়া ধেয়ে আসছে। কান পেতে তুফা হালকা ধাক্কা দিল, খুলছে না। দরজা ভেতর থেকে লকড। বার কয়েক ধাক্কিয়ে রাখলো। সুখ, সুখ, ভেতরে থাকলে জোর খোল। এত ধোঁয়া কিসের? সারা শব্দ না পেয়ে শঙ্কায় ভীত হলো। লিফট ধরে দ্রুত নিচে নেমে মামা মামিকে ডেকে নিয়ে এলো পুনরায়। রুবায়াত অস্থির কণ্ঠে ডাকতে শুরু করে, সুখ, আম্মা তুমি ঠিক আছো? দরজা খোল মা আমার। বাড়িতে কোনো পুরুষ বর্তমানে নেই। রুম থেকে তড়িঘড়ি করে চাবি নিয়ে দরজা খোলা হলো।
মৃদু আলো জ্বলছে কক্ষে, ফাঁকা ফ্লোর, ছেঁড়া কাটা পৃষ্ঠার লেশ মাত্র নেই আর। পাত্রে ধোয়া উঠছিল তখনও। সুখ নিকটেই থমেরে বসা। রুবায়াত ছুটে গিয়ে মেয়েকে ধরতেই ধুম করে চোখ বুজে ঢলে পড়ল কোলে। জ্ঞান হারিয়েছে। রাতে গা কাঁপিয়ে জ্বর আসে সুখের। ডক্টর নিয়ে এলেন তামিজ শিকদার। ডক্টর আশরাফ পর্যবেক্ষণ করে জানালেন, শখের অপর নাম চমক। বিস্ময়, কি ঘটেছিল বদ্ধ কক্ষে? প্রশ্নাতীত চোখে পরস্পরের চোখাচোখি হলো ক্ষণকাল। রুবায়াত সন্দেহী চাহনিতে তাকালেন তুফার দিকে। ওর সাথে তুই ছিলি না তুফ? সে দুদিকে মাথা দুলিয়ে না বোঝালো। আজ সারা বেলা একা থাকতে চেয়েছে সুখ। বাহিরে বের হয়নি রুম ছেড়ে। খাপটি মেরে বসেছিল। অগত্যা কেউ জোরাজুরি করেনি তাকে। তবে প্রশ্ন এখন একটাই, কোন বিষয়ে শখ পেয়েছে সুখ? ধোয়ার আগুনে কী বা ছাই হলো? বর্ণ দেশ ছেড়েছে সেই রাতে, কাউকে জানায়নি। এমনকি সারাক্ষণ তার আশেপাশে চিপকে থাকা মাহিরকেও না। তখন উদাস দুপুরবেলা। মাহির নিজের বাড়িতে লাঞ্চ শেষে খোদ কামরায় এসে বেডে বসেছে কেবল। কদিন ধরে মনটা বেশ উদাসীন। ফোন বাজলো হঠাৎই, বিদেশি নাম্বার, +39 দিয়ে শুরু। এমনিতেই তপ্ত মেজাজ। উপরোক্ত নাম্বারের শ্রী দেখে মুখ কুঁচকে ওঠে মস্তিষ্ক। রং নাম্বার ভেবে দুবার কাটতেই তৃতীয়বার এলো। এবার খেয়ে হারিয়ে ফোন তুলে কানে চাপলো। টকবগে ক্ষুব্ধ মেজাজে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, 14 গোষ্ঠীর মাঝেও এমন দেশি নাম্বারের অধিকারী কেউ নেই। অতঃপর সমঝে কথা বলার কোনো মানেই হয় না। ডিস্টার্ব নেস্ট কোন ছাটের মাল তো? মাহির, আমার কলটা কাটার এই দুঃসাহস কিভাবে হয় তোর? দাঁতের নিচে পিষ্ঠ হুঙ্কার। মাহির তড়া করে একবার ফোনের স্ক্রিন দেখল। বিড়বিড় করে, আওয়াজটা কেমন চেনা জানা লাগছে, ধমকটাও। মাহির, ইয়েস বস। অবচেতন মনে বলেই বিস্মিত হয় মাহির। সম্ভিত ফেরার মতো পরপর চমকে বলল, বস, এ কোথাকার নাম্বার? আর আপনি কোথায়? আজ আপনারে রেকর্ডিং আছে বিকেল 3টায়। ঘড়িতে সময় দেখে 2টা বেজে গেছে এখনই। মাহির হতভম্বে বিভোর। বর্ণ বলল কর্কশ শব্দে, লিসেন টু মি। এরপর তাকে কী সব বুঝিয়ে দিল ওপাশ থেকে আশফিয়ান বড়। মাহির প্রশিক্ষণপ্রাপ্ত সৈনিকের মতো সেসব অক্ষরে অক্ষরে মাথায় গেঁথেছে এবং পালনকর্মে নিয়োজিত হয়েছে। সুখের জ্বর তো নেমে গেল ঠিকই, তবু হৃদয় ভার। তোফা গা ঘেঁষে বহু অন্তর্মুখী স্বভাবের সুখের অন্তঃস্থলের গোপন রহস্য উন্মোচনের বৃথা চেষ্টা করে গেছে। অথচ সে অপারগ। মেয়েটা থও মেরে আছে। অগত্যা উঠে গেল। ধীরে ধীরে সূক্ষ্ম নিদ্রে রুমের প্রতিটি কোনায় কোনায় পর্যবেক্ষণ করে একটা জিনিস খুঁজে পায়। টেবিলের নিচে একটি অর্ধপোড়া লেমনেটের ছবি। এটা ভাইয়া না? ছবি ঘুরিয়ে ফিরিয়ে দেখার ফাঁকে কপালে ভাঁজ ফেলে বলল তুফা। সুখ ঠোঁট কামড়ে চকিতে তাকায়। হুট করে ছবিখানা হস্তগত করে ইশারায় বোঝালো, একদমই না। অবশ্যই জ্যাকেটটা ভাইয়ার, আর বাঁ হাতে তর্জনীতে থাকা রূপোর আংটি। এর পরও বলবি এটা ভাইয়া নয়? বলা বাহুল্য ছবিতে মুখ পুড়ে গেছে। তুমি মাহির ভাইয়াকে। প্রসঙ্গ পাল্টাতে চাইল সুখ, তবে তুফা থামিয়ে দিল গম্ভীর মুখে। মাহির ভাইকে এখানে টেনে আনার কোনো সঙ্গত কারণ দেখছি না। আমাদের কথা হচ্ছে ভাইয়াকে নিয়ে। এবার অন্তত স্বীকার কর তুই ভাইয়াকে পছন্দ করিস। করলেও এতে কি আসবে যাবে? সুখের হঠাৎ প্রশ্নে তুফা থমকায়। সত্যি তো, সুখ যদি বর্ণ ভাইকে পছন্দ করে, ভালোবেসে থাকে, তবে কি আসবে যাবে? যদি না ভাইয়ার মাঝে কোনো অনুভূতি না থাকে। সুখের নির্মোহ চোখের দিকে চেয়ে বলল, কোনটা মুগ্ধ, কোনটা ভালোবাসার, আর কোনটা স্বাভাবিক দৃষ্টি আমি খুব ভালোই চিহ্নিত করতে পারি সুখ। তোর চোখের গভীরে ভাইয়ার জন্য অগাধ ভালোবাসা আমি দেখেছি। কখনো বুঝতে দিইনি, তাই তুই জানতে পারিসনি। তবে আমি জানি তুই ভাইয়াকে ভালোবেসেছিলি। ছিলি বলছো যে? প্রশ্নটি অবান্তর মনে হলেও সুখ উত্তর করল হঠাৎ, কারণ এখন বাসিস কিনা আমি কনফিউজড। যদি বেঁচেই থাকবি তবে ডক্টর মেহরাবকে কেন হ্যাঁ বলেছিস? আর স্বর অল্প বিভ্রান্ত হলো তুফার। ভাইয়াকে কখনো বলে দেখেছিস? আপনি থাক না এসব কথা। আমি ওসব অতীত মনে থেকে মুছে ফেলেছি। সামনে আমার বিয়ে। আগামী 20 বছরেও এ বাড়ি ছেড়ে যাব না বলা মেয়েটা হঠাৎ নিজের বিয়ে নিয়ে এতটা উন্মাদ। তোর কিছু একটা তো হয়েছে, কিন্তু কি? আচ্ছা ভাইয়াকে একবার বলে দেখলে? তোমার ভাইকে
হাজার জন ভালোবাসে। এখন কি উনি সেই হাজার জনের ভালোবাসা অ্যাকসেপ্ট করবে, তাদের ভালোবাসবে? বাট ইউ আর স্পেশাল। কে বলল? স্বয়ং আসফিয়ান বর্ণ।